আমাদের অর্ডার স্ট্যাটিস্টিক্স এর জয়েন্ট ডিস্ট্রিবিউশনটাও জানতে হবে। এখানে কিছু প্রবলেম আছে, যেটা অর্ডার স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে জয়েন্টলি সাফিসিয়েন্ট এটা প্রমাণ করার জন্য আমাদের জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ টু অর্ডার স্ট্যাটিস্টিক্স সেটি জানতে হবে। তো আসো আমরা আগে দেখি জয়েন্ট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক কি। গতদিন তো আমরা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক তোমরা আগেও শিখেছো, আমরা রিভিউ করেছি। তো জয়েন্ট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক্স বলতে আমরা কি বুঝি সেটা বোঝার চেষ্টা করি। আমাদের ধরো যে একটা ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনস আছে। আচ্ছা, এটাকে ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন কেন বলা হচ্ছে? ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনস এই কারণে বলা হচ্ছে যে থিটা বিলংস টু প্যারামেট্রিক স্পেস। তার মানে অল পসিবল ভ্যালু অফ থিটা কোথায় বিলংস করছে? এই প্যারামেট্রিক স্পেসে। আর থিটার পার্টিকুলার ভ্যালুর জন্য আমাদের এফ থিটা এক্স এক একটা ডিস্ট্রিবিউশনের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। সুতরাং এখানে অনেকগুলো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, অর্থাৎ একটা ক্লাস, একটা সেটস। এই জন্য এটাকে বলা হচ্ছে ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনস, যেখানে থিটা হচ্ছে কি ভেক্টর অফ প্যারামিটারস। আমাদের এই থিটার জয়েন্ট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক কি সেটা ডিফাইন করতে হবে। তো আমরা আগের মতোই কি বলতে পারি, যে আমাদের একটা র্যান্ডম স্যাম্পল, যেখানে অবজারভেশনস গুলো হলো x1 x2 আপ টু xn। এইটা কোথা থেকে ড্র করা হয়েছে? এই যে যে ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশনের কথা বলছি, এই ফ্যামিলি অফ ডিস্ট্রিবিউশন থেকে এই স্যাম্পলটা ড্র করা হয়েছে, যেখানে থিটা হচ্ছে ভেক্টর অফ প্যারামিটারস। তার এ সেট অফ স্ট্যাটিস্টিক, এই স্ট্যাটিস্টিক এখানে লেখা হয়েছে কে পর্যন্ত, s1 s2 আপ টু sk। এই s1 কে স্ট্যাটিস্টিক বলা হচ্ছে কারণটা কি? এই যে ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন, এখানে এক্সটা হলো ভেক্টর স্যাম্পল অবজারভেশন। এই যে স্যাম্পলের কথা বলছি, এই স্যাম্পলকে আমরা ডিনোট করেছি এক্স বোল্ড সিম্বল দিয়ে, যেটাকে বোঝাচ্ছে স্যাম্পল। এই স্যাম্পলটাকে বোঝাচ্ছে এক্স বোল্ড সিম্বল দিয়ে। সুতরাং s1 হচ্ছে এখানে ফাংশন। আমরা যেমন এফ এক্স লিখি, এখানে s1 দিয়ে লিখেছে। যেহেতু স্ট্যাটিস্টিক হলো স্মল s1, এজন্য কারেসপন্ডিং ফাংশন কে বলছে s1। কার ফাংশন? স্যাম্পল অবজারভেশনস এর ফাংশন। সুতরাং এটি একটি স্ট্যাটিস্টিক। একইভাবে s2 আরেকটা স্ট্যাটিস্টিক। এইভাবে কে সংখ্যক স্ট্যাটিস্টিক আছে। এই কে সংখ্যক স্ট্যাটিস্টিককে সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর প্যারামিটার θ1 θ2 আপ টু θk এটা বলা হবে যদি জয়েন্ট ডেনসিটি, এই স্যাম্পলের থেকে যে জয়েন্ট ডেনসিটিটা পাবা, অর্থাৎ এফ অফ এক্স থিটা, এটাকে যদি দুটো পার্টে ভাগ করা যায়। একটা পার্টে থাকবে কি ফাংশন অফ থিটা অ্যান্ড সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, আর আরেকটা পার্টে থাকবে ফাংশন অফ স্যাম্পল অবজারভেশন, যেমনটি তোমরা শিখেছো ফ্যাক্টরাইজেশন থিওরেমে। এইভাবে যদি দুটো পার্টে আমরা ভাগ করতে পারি, দেন এই s1 s2 আপ টু sk এটাকে আমরা বলবো জয়েন্টলি সাফিসিয়েন্ট ফর θ1 θ2 আপ টু θk। এটা গতদিনের মতো আমরা কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন দিয়েও বলতে পারবো। আমরা অল্টারনেটিভলি কি বলতে পারি, যে সেট অফ স্ট্যাটিস্টিক s1 s2 আপ টু sk এটাকে জয়েন্টলি সাফিসিয়েন্ট ফর প্যারামিটার θ1 θ2 আপ টু θk বলবো যদি এই কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ দিস স্যাম্পল, হ্যাঁ, কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ স্যাম্পল গিভেন এই স্ট্যাটিস্টিক, এইটা যদি ফ্রি ফ্রম দ্য প্যারামিটার থিটা হয়, θ1 θ2 আপ টু θk, এইখান থেকে যদি ইন্ডিপেন্ডেন্ট হয়। কার ডিস্ট্রিবিউশন? কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন। কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন কার? স্যাম্পলের, যেখানে অন কন্ডিশন কি s1 s2 আপ টু sk। তার মানে ডিস্ট্রিবিউশনটা হলো এফ অফ x1 x2 আপ টু x, ওই স্যাম্পল অবজারভেশন গিভেন s1 s2 আপ টু sk। তাহলে এই কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন যদি ফ্রি ফ্রম দ্য প্যারামিটারস হয়, এই সেট অফ প্যারামিটারস হয়, দেন আমরা এটাকে বলবো জয়েন্টলি সাফিসিয়েন্ট। একইভাবে আমরা যেমনটি সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক এবং সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিকের ক্ষেত্রেও
বলেছিলাম যে আমাদের জয়েন্ট ডেনসিটি যদি দুটো পার্টে ভাগ করে লেখা যায়, যে একটা পার্টে থাকবে ফাংশন অফ থিটা অ্যান্ড সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, অ্যানাদার পার্টে থাকবে ফাংশন অফ স্যাম্পল অবজারভেশনস অনলি, দেন আমরা ওই স্ট্যাটিস্টিককে বলবো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। অন্যথায় স্যাম্পল গিভেন স্যাম্পল গিভেন স্ট্যাটিস্টিক এইটার যদি কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন ফ্রি ফ্রম দা থিটা হয়, দেন তখন আমরা এটাকে বলবো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। সেটা হলো সিঙ্গেলের ক্ষেত্রে। যদি মোর দেন টু হয়, টু অথবা তার থেকে বেশি হয়, তাহলে একইভাবে আমরা এই জয়েন্ট সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফ্যাক্টরাইজেশন থিওরেমের যে ক্রাইটেরিয়ন সেটা ইউজ করেও বলতে পারি, আবার কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন ইউজ করেও বলতে পারি। এখন দেখো আমাদের এইখানে একটা ডিস্ট্রিবিউশন থেকে র্যান্ডম স্যাম্পল ড্র করা হয়েছে। এই ডিস্ট্রিবিউশনটার নাম কি বলতে পারো? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। ভেরি গুড, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন, যেখানে থিটা ওয়ান হলো মিনিমাম আর এটা হলো ম্যাক্সিমাম, 1/b - a, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এক্স এক্স এর যে প্রথম ভ্যালুটা ওই এক্সটেন্সিভ ফর্মে লেখা x1:n, তার মানে n সংখ্যক অবজারভেশনস আছে, তার মধ্যে ফার্স্ট অর্ডার্ড পজিশন, ওটা অর্ডার্ড পজিশন যদি হিসাব করো তাহলে ফার্স্ট অর্ডার্ড পজিশন, যেটাকে আমরা বলছি y1, এবং yn যেটা হচ্ছে হাইয়েস্ট অর্ডার পজিশন। আমাদের প্রমাণ করতে হবে যে ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স আর হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক এই দুটো জয়েন্টলি সাফিসিয়েন্ট ফর থিটা ওয়ান এবং থিটা টু, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো, যেহেতু জয়েন্টলি প্রমাণ করতে হবে, তার মানে এখানে অর্ডার স্ট্যাটিস্টিক এর কথা বলা হচ্ছে, আমাদের আসতে হবে জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ টু অর্ডার স্ট্যাটিস্টিক। এই জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ টু অর্ডার স্ট্যাটিস্টিক্স এর যে ফর্ম সেটা হলো এটা, যেখানে রেঞ্জ সাপোর্টটা কি থিটা ওয়ান থিটা টু, আর y1 যেহেতু ফার্স্ট পজিশন আর yn লাস্ট পজিশন, সুতরাং y1 yn এর থেকে ছোট। এখন প্রশ্ন হলো অর্ডার স্ট্যাটিস্টিক্স এর এই যে জয়েন্ট ডিস্ট্রিবিউশন যেটা আমরা লিখছি, এই জয়েন্ট ডিস্ট্রিবিউশনটা আমরা পাইলাম কোথায়, সেটা একটু দেখাইনি তোমাদের। আমরা দুটো পজিশন আমরা তোমাদেরকে ড্রাইভ করে দেখিয়েছি, যে ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স এর সিডিএফটা কেমন, পিডিএফটা কেমন, হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের পিডিএফ কেমন, সিডিএফ কেমন, এগুলো দেখানো হয়েছে। আমরা আজকে দেখতে চাই আট অর্ডার স্ট্যাটিস্টিকের সিডিএফ আর পিডিএফটা কেমন হয়। এইখানে ভালো করে খেয়াল করো যে আমাদের যে স্যাম্পল, এই স্যাম্পলের সাইজ হচ্ছে আপ টু এন পর্যন্ত, 1 থেকে এন পর্যন্ত। ঠিক ক্লিয়ার দেখতে পাচ্ছ তো তোমরা? জি স্যার। আরেকটু বড় করি। এইখানে দেখো পজিশন গুলো আমি একটু মার্ক করে দিয়েছি। এটা হলো ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক, এইখানে সেকেন্ড অর্ডার স্ট্যাটিস্টিক এইখানে, এখানে ডট ডট দিয়েছি আর তম অর্ডার স্ট্যাটিস্টিক, এটা বোঝানোর জন্য। আর এক্স একটা স্যাম্পল পয়েন্ট আমি কনসিডার করেছি যেটি এক্স আর এর থেকে বড়, দেখতে পাচ্ছ তো? জি স্যার। জি স্যার। দেন এক্স এন, তাহলে এই যে ফিগার কনফিগারেশন, এই কনফিগারেশন অনুযায়ী এক্স এর থেকে ছোট কমপক্ষে কতগুলো অবজারভেশন আছে বলতো? আর এক্স এন সংখ্যক। এক্স এর থেকে ছোট কমপক্ষে আর সংখ্যক অবজারভেশন আছে, এটা তো ক্লিয়ারলি বোঝাই যায়। জি স্যার। আচ্ছা, এক্স এর এইটা যদি একটা পজিশন হয়, তাহলে এক্স এর পরে কত সংখ্যক আছে? এন সংখ্যক। এক্স যদি একটা পজিশন তুমি হিসাব করো, তাহলে এন এর মধ্যে এক্স এর পরের যদি হিসাব করো, এখানে তো আর সংখ্যক তো আগেই বাদ, আর সংখ্যক আগেই বাদ। তাহলে আমার এইখানে আর একটা পজিশন, তো টোটাল এইদিকে কত থাকে? এন মাইনাস আর প্লাস ওয়ান। চলো আমরা একটু দেখাই বিষয়টা। এক্স আর, এই এক্স আরটা লেস দেন ইকুয়াল এক্স, অর্থাৎ এফ আর এক্স আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের
যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী এফ এক্স সমান কত, প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স লেস দ্যান ইকুয়াল এক্স। এইটি তো তোমরা জানো ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, যেটি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের। এই লাইন বুঝতে তো আর অসুবিধা নেই। না স্যার। আচ্ছা, না তাহলে আমরা আর তম পজিশনের কথা বলছি, এক্স আর লেস দ্যান ইকুয়াল এক্স। এক্স আরটা যেহেতু এক্স এর থেকে ছোট, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি আমাদের যে স্যাম্পল, এন সংখ্যক স্যাম্পল অবজারভেশনস, এই স্যাম্পলের মধ্যে কমপক্ষে আর সংখ্যক অবজারভেশনস আছে যেটা এক্স এর থেকে ছোট অথবা এক্স এর সমান। এক্স এর থেকে ছোটই আমরা দিয়েছি, এক্স এর থেকে ছোট অথবা সমান। এটা লেখা যায়, দেখো তো, এটা অ্যাট লিস্ট আর অফ x1 x2 আপ টু xn আর লেস দ্যান ইকুয়াল এক্স। লেস দ্যান লেখা যায়, লেস দ্যান ইকুয়ালও লেখা যায়, কোনো সমস্যা নেই। লেখা যায় তো নাকি? জি স্যার। আচ্ছা, আমরা দেখো এখন যখন I is equal to R to N করেছি, then probability of exactly I of x1 x2 up to xn are less than equal x। তার মানে কি হলো? আমাদের এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করে, x1 থেকে x r পর্যন্ত কমপক্ষে কমপক্ষে অ্যাট লিস্ট আর সংখ্যক লেস দ্যান ইকুয়াল এক্স। এখন এমনও তো হইতে পারে যে এই এক্স আর এর মধ্যে আরো অবজারভেশন আছে, এরকম ঘটনা ঘটতে পারে। এই জন্য দেখো এইটাকে আমরা এখন কি করছি, আই ইজ ইকুয়াল টু আর টু এন, এখানে বলছি কি প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি আই অফ x1 x2 আপ টু xn আর লেস দ্যান ইকুয়াল এক্স। আই বলতে কত? আই বলতে আর হইতে পারে, তার মানে এক্স্যাক্টলি আর সংখ্যক, এন সংখ্যকের মধ্যে এক্স্যাক্টলি আর সংখ্যক লেস দ্যান ইকুয়াল এক্স হইতে পারে, এক্স্যাক্টলি আর প্লাস ওয়ান সংখ্যক লেস দ্যান ইকুয়াল এক্স হইতে পারে, অথবা এই সবগুলো অবজারভেশনই এক্স এর বামে থাকতে পারে। এক্স এর পজিশনটা যদি এই এক্স এর ডাইনে হয়ে যেত, তাহলে সবগুলো অবজারভেশনই লেস দ্যান ইকুয়াল এক্স হইতো। এখন আমরা জানি না, একটা পজিশনে এখানে বসাইছি এক্স আর এর পরে, এখন এক্স আর আর এক্স এর মধ্যে কতগুলো পজিশন, যেহেতু এক্স এর পজিশনটাকে আমরা এক্স এর ডাইনে রেখেছি, তার মানে এন সংখ্যক হবে না। বাট এই এক্স এন যদি বামে চলে আসতো, দেন অল, তাহলে কত সংখ্যক? আর সংখ্যক হইতে পারে, আর প্লাস ওয়ান সংখ্যক হইতে পারে, এইভাবে এন পর্যন্ত যে কোনো সংখ্যা হইতে পারে যেটা কি লেস দ্যান ইকুয়াল এক্স। এইখান থেকে আমরা তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে মূল বক্তব্য, যে আমাদের ট্রায়াল হচ্ছে কত, এন, সাকসেস হচ্ছে এক্স, এক্স সাকসেস গেটিং ফ্রম এন ট্রায়ালস, যেখানে প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে পি। এটা আমরা কোন ডিস্ট্রিবিউশন বলে থাকি? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। দেন আমরা সামটা থাকলো, এখন দেখো এক্স্যাক্টলি আই অফ এন, এখানে আছে এন সংখ্যক, এন সংখ্যকের মধ্যে আই সংখ্যক, তার মানে এটা কোন ডিস্ট্রিবিউশন ফলো করে? এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, যেখানে প্রবাবিলিটি কোনটা? প্রবাবিলিটি হলো এই ক্যাপিটাল এফ অফ এক্স। এই যে বলছে লেস দ্যান ইকুয়াল এক্স, এক্স্যাক্টলি আই সংখ্যক লেস দ্যান ইকুয়াল এক্স, তার মানে এটা কার ডেফিনেশন? এই যে ক্যাপিটাল এফ অফ এক্স এর ডেফিনেশন। সুতরাং এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, এন সি আই এফ অফ এক্স আই 1 মাইনাস এফ অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস আই। দেখো এই এফ আর এক্স, এটা এখন কোন ডিস্ট্রিবিউশন ফলো করে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে বেটা ডিস্ট্রিবিউশনের একটা রিলেশন আছে। এই রিলেশনটা তোমরা পড়েছো কিনা কিংবা দেখেছো কিনা? এই যে আমরা যে ফর্মটা এফ আর এক্স ড্রাইভ করলাম, এই ফর্মটা হলো এইটার সাথে এই বেটা ডিস্ট্রিবিউশনের একটা রিলেশন আছে। ইনকমপ্লিট বেটা ডিস্ট্রিবিউশন, ইনকমপ্লিট বেটা ফাংশন যেটা বলছি, এই ইনকমপ্লিট বেটা ফাংশন হলো বাইনোমিয়াল সাম। বাইনোমিয়াল সাম ইজ ইকুয়াল টু ইনকমপ্লিট বেটা ফাংশন, একটা ওয়েল নোন রিলেশন, নিচে অবশ্য প্রমাণ আছে, তোমরা চাইলে একটু দেখতে পারবা। তাহলে বিটা ডিস্ট্রিবিউশন তো তোমরা জানো, সে বিটা ডিস্ট্রিবিউশনে 0 to 1 হইতো, যেহেতু কমপ্লিট হলে 0 to 1 হইতো, এটা যেহেতু ইনকমপ্লিট, এটা হবে 0 to ক্যাপিটাল এফ অফ এক্স। আর আমি বিটার যে ফাংশন, সেই ফাংশনটা এখানে লিখে দিয়েছি। এই বিটার ফাংশন থেকে এখানে যেটা পেয়েছো, এইটাই হলো
আর্থ অর্ডার স্ট্যাটিস্টিক্স এর কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এই ডিস্ট্রিবিউশন ফাংশনে যদি আর ইজ ইকুয়াল টু 1 সেট করো, ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক্স এর কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন পাওয়া যাবে। অথবা যদি এইখানে সেট করো, এইখানে যদি আর ইজ ইকুয়াল টু 1 সেট করো, দেন ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক এর কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন পাওয়া যাবে। এই যে আর ইজ ইকুয়াল টু 1 সেট করলে এখানে আই ইজ ইকুয়াল টু আর এর জায়গায় 1 1 টু n, এইটা যেটা পাচ্ছি এটা যেহেতু 1 টু n পর্যন্ত আছে, বাইনোমিয়াল সাম ওভার দা সাপোর্ট 1 হইতো, সেটা 0 থেকে n পর্যন্ত হইলে এখানে আছে 1 থেকে n পর্যন্ত, তার মানে এটা সমান কত 1 মাইনাস এই সামটা কত দূর পর্যন্ত হবে i ইজ ইকুয়াল টু 0। তার মানে এই সামটা, এই সামের মধ্যে শুধু i ইজ ইকুয়াল টু 0 পজিশন নাই, বাদ বাকি সব পজিশন আছে। কারণ i ইজ ইকুয়াল টু 0 টু n হইলে এটা হয়তো 1, যেহেতু i ইজ ইকুয়াল টু 0 পজিশন এটা নাই, এই জন্য 1 মাইনাস i সমান যদি 0 সেট করো তাহলে যেটা পাবা সেটুকু বাদ দিলে আলটিমেট এইটার যে প্রবাবিলিটি সেটা তোমরা পেয়ে যাবে। কথা বুঝে আসছে? স্যার এটা একটু আরেকবার যদি বলতেন। আমরা যে কোনো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ওভার দা সাপোর্ট, মানে ওই ডিস্ট্রিবিউশনের সাপোর্ট অনুযায়ী যদি সাম করি প্রবাবিলিটি কত পাওয়া যায়, সেটা কত হয়? 1। জি স্যার। 1 হয়। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাপোর্ট কত? 0 থেকে n পর্যন্ত। তো জি 0 স্যার। থেকে n পর্যন্ত যেহেতু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাপোর্ট, এই i ইজ ইকুয়াল টু 0 টু n যদি হইতো তাহলে এই টোটালটা হইতো কত? 1। এখানে তো i ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু হয়েছে, i ইজ ইকুয়াল টু 0 এর পজিশন তো নাই, তো 1 হইতে কতটুকু কম থাকবে? i ইজ ইকুয়াল এটা এফ অফ এক্স টু দি পাওয়ার এন, আর এখানে এন মাইনাস এন সমান 0, তার মানে ক্যাপিটাল এফ অফ এক্স টু দি পাওয়ার এন এটা থাকবে। এটা হলো হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের সিডিএফ। আর্থ পাইলাম, ফার্স্ট পাইলাম, হাইয়েস্ট পাইলাম। তাহলে আগের থেকে আমরা আমাদের ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের সিডিএফ আর হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের সিডিএফ তো আমরা আগেই নির্ণয় করেছিলাম, সেটার সাথে দেখলাম যে ঠিক আছে। তাহলে আর্থ অর্ডার স্ট্যাটিস্টিকের ডিস্ট্রিবিউশন আমরা দেখলাম ঠিক আছে। এই আর্থ অর্ডার স্ট্যাটিস্টিক্স এর যে সিডিএফ আছে এখান থেকে যদি পিডিএফ পাইতে হয় একে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে আমাদের যে ফাইনাল ফর্মটা দাঁড়ায়, এখানে এই যে বেটা ফাংশনটা লিখলো, বেটা ফাংশনে আমাদের এই যে ইন্টিগ্রেশন আছে, এই ইন্টিগ্রেশনটা শুধুমাত্র সাপোর্ট বাদ দিয়ে আমরা ধরে নিচ্ছি জিটি সমান পুরো ইন্টিগ্রেশনটাই ধরে নিচ্ছি। তাহলে জি ড্যাশ টি যদি এক ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করো, এখানে ইন্টিগ্রেশন আছে, ডিফারেন্সিয়েশন করলে এই ইন্টিগ্রেশনের সাইনটা আর থাকবে না যেহেতু তুমি ডিফারেন্সিয়েশন করছো। তাহলে জি ড্যাশ টি সমান এটা আর জিটি সমান এটা। দেন আমরা এইখান থেকে কি লিখতে পারি? এইখান থেকে এখন এই পুরোটাই যেহেতু জিটি ধরেছি, জিটির এখানে আমরা সাপোর্টটা বসাই দেব 0, আর উপরের সাপোর্টটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স। তো বসাই দাও, বসাই দিলে এই যে এখন সাপোর্টটা যদি বসাই দাও, এইটা সমান তো আমরা জিটি ধরেছি, জিটির এখন সাপোর্ট হলো 0 টু ক্যাপিটাল এফ অফ এক্স। দেন জি টি এর জায়গায় হলো ক্যাপিটাল এফ অফ এক্স মাইনাস জি 0, জি 0 এটা হলো কনস্ট্যান্ট হয়ে যায়। সুতরাং এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে এটা যেহেতু কনস্ট্যান্ট হয়ে যায়, এটা ক্যান্সেল আউট হয়ে যায়। আর এটা যেহেতু ফাংশন, ডিফারেন্সিয়েশন করলে জি ড্যাশ ক্যাপিটাল এফ অফ এক্স, যেহেতু এটা ফাংশন সুতরাং ভিতরেরটা আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। এটা সিডিএফ কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পিডিএফ পাই। এখন খেয়াল করো এই যে জি ড্যাশ টি সমান এটা, এখন টি বলতে যদি ক্যাপিটাল এফ অফ এক্স হয় তাহলে এখানে আমরা পাবো কত? ক্যাপিটাল এফ অফ এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1, 1 মাইনাস ক্যাপিটাল এফ অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর। এটা হলো জি ড্যাশ টি। তাহলে জি ড্যাশ টি এর জায়গায় যদি ক্যাপিটাল এফ অফ এক্স হয় তাহলে আমরা কত লিখতে পারবো? এই যে এই যে জি ড্যাশ টি
তো জি ড্যাশ টি বলতে এখন ক্যাপিটাল এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্স, তাহলে ওই ফাংশন থেকে আমরা পাই ক্যাপিটাল এফ অফ এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এফ অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, আর এইখানে এফ অফ এক্স থাকলো। তাহলে এই যে ইন্টিগ্রেশন আমরা পাইলাম, এই ইন্টিগ্রেশন কোথা থেকে আসলাম? এই যে এটা, এই যে ডিফারেন্সিয়েশন ছিল, ডিফারেন্সিয়েশনটা যদি এইখানে দিয়ে দাও তাহলে এই ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন সহ যে ফর্মটা সেটা আমরা পেয়ে গেলাম। থাকছে শুধু কোফিসিয়েন্ট, তার মানে এফ আর এক্স এই কোফিসিয়েন্ট থাকবে, আর ডিফারেন্সিয়ালের যে কোফিসিয়েন্ট সেটা এখানে দিলে এই টার্মটুকু আমরা অলরেডি নির্ণয় করেছি। তাহলে আমাদের টোটালি যেটা পাওয়া যাবে এফ আর এক্স সমান 1/β আর n মাইনাস আর প্লাস 1, আর এই যে ক্যাপিটাল এফ অফ এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1, 1 মাইনাস ক্যাপিটাল এফ অফ এক্স টু দি পাওয়ার n মাইনাস আর এফ অফ এক্স। এইটাই হলো 8th অর্ডার স্ট্যাটিস্টিক্স এর ডেনসিটি ফাংশন। এইটা একটু, এই যে 8th অর্ডার স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে আমরা দেখলাম এটা একটু কমপ্লিকেটেড ফর্ম। এই ফর্মটা, এই যে আমাদের যে 8th অর্ডার স্ট্যাটিস্টিকের ডেনসিটি ফাংশন যেটা নির্ণয় করলাম, এটা হচ্ছে বেস্ট কমপ্লিকেটেড ফর্ম। আমরা এটাকে আরো অনেক সহজ ওয়েতে নির্ণয় করতে পারি। যদি গ্রাফিক্যাল মেথড ইউজ করি আমরা খুব সহজে আমাদের বোধগম্য হবে এবং খুব সহজে আমরা নির্ণয় করতে পারবো। দেখো আমি সেই মেথডটা একটু তোমাদেরকে দেখাই। আচ্ছা, এইখানে খেয়াল করো, আমাদের স্যাম্পলের টোটাল অবজারভেশন এন, টোটাল অবজারভেশন হচ্ছে এন। তাহলে এখানে এক্স আছে, আর এক্স প্লাস ডেল এক্স, ডেল এক্স হলো খুব ক্ষুদ্রতম একটা নাম্বার। এটা এতই ছোট যত ছোট আমরা ভাবতে পারি, এটি তার থেকেও ছোট একটা সংখ্যা। তাহলে এক্স থেকে এক্স প্লাস ডেল এক্স, তার মানে এই ডেল এক্স যে এরিয়া, মানে লেন্থ, ডেল এক্স লেন্থ, এই ডেল এক্স লেন্থে আমরা ধরছি যে একটা অর্ডার স্ট্যাটিস্টিকের পজিশন আছে। তাহলে এইটা যদি একটা অর্ডার স্ট্যাটিস্টিকের পজিশন হয় এবং এই পজিশনটাকে আমরা যদি বলি এই যে এক্স আর তম পজিশন, কততম পজিশন বলছি? এক্স আর 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 তম পজিশন, আর তম পজিশন যদি এইটা হয় তাহলে বামে কতগুলো আছে? আর মাইনাস ওয়ান, আর ডানে আছে কত? এন মাইনাস আর। টোটাল কত আমাদের? এন। তাহলে এই তিনটা যোগ করো, তিনটা যোগ করলে দেখো এন হয়। এই যে এখানে মাইনাস আর মাইনাস, এখানে প্লাস আর, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে থাকবে শুধু এন। তার মানে আমার যে টোটাল অবজারভেশন ছিল, এই টোটাল অবজারভেশনকে আমরা কয়টা পার্টে ভাগ করলাম? তিনটা ভাগে ভাগ করলাম। যার প্রথম ভাগে থাকবে আর মাইনাস ওয়ান সংখ্যক, দ্বিতীয় ভাগে একটা, আর পরবর্তী ভাগে হলো এন মাইনাস আর সংখ্যক। এইখান থেকে আমরা যদি এক্স আর কে বলি এক্স থেকে এক্স প্লাস ডেল এক্স, এইটার মধ্যে যদি বিলংস করে, কন্টেইন করে, দেন আমরা এই ফিগারটাকে এভাবে সাজাইতে পারি। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই বলতে পারি, দেখো এক্স আই লেস দ্যান ইকুয়াল এক্স, এই যে এক্স পজিশন, তাহলে আমার স্যাম্পল অবজারভেশনের মধ্যে এক্স আই, কতগুলো এক্স আই লেস দ্যান ইকুয়াল এক্স হবে? আর মাইনাস ওয়ান সংখ্যক। কতগুলো এক্স আই এই এক্স থেকে এক্স প্লাস ডেল এক্স এর মধ্যে থাকবে? অনলি একটা। কতগুলো অবজারভেশন এক্স প্লাস ডেল এক্স এর থেকে বড় হবে? এন মাইনাস আর সংখ্যক। এটা ঠিক মতো বোঝা যায় না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট, আমরা এন সংখ্যক অবজারভেশনকে যদি তিনটা গ্রুপে ভাগ করি তাহলে আমাদের টোটাল নাম্বার অফ পার্সেলই বলি আর যাই বলি কতগুলো হবে? এন থেকে যদি আমরা তিনটা পার্টে ভাগ করি, যেখানে আর মাইনাস ওয়ান থাকবে একটা ভাগে, একটা ভাগে একটা থাকবে, আর একটা ভাগে এন মাইনাস আর সংখ্যক থাকবে। এরপর পারমুটেশনের যে নিয়ম, সেই পারমুটেশনের নিয়ম তোমরা অলরেডি ইন্টারমিডিয়েটে শিখে এসছো, এটা যে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এই অ্যারেঞ্জমেন্টে এতগুলো ওয়েজ আছে, এতগুলো ওয়েজ আছে, যে ওয়ে গুলো ইউজ করে আমরা এন সংখ্যক অবজারভেশনকে তিনটা ভাগে ভাগ করতে পারি। এটা এটা পড়েছো না ইন্টারে? জি স্যার। পারমুটেশন এটা পড়েছো। আলটিমেট দেখো, এইটা হলো বিটা ফাংশনের যে কোএফিসিয়েন্ট, সেটা বিটা আলফা বিটা। বিটা ফাংশন তো তোমরা জানো, বিটা আলফা বিটা।
তো এটা সমান কত? গামা আলফা ইন্টু গামা বিটা ডিভাইডেড বাই গামা আলফা প্লাস বিটা। এটা জানো না এই ফর্মুলা? এই ফর্মুলা তোমরা শিখেছো, জি স্যার, এই আমরা বিটা দ্বিতীয় ফাংশন। বর্ষে হ্যাঁ করছি। হ্যাঁ, পড়েছো। তাহলে আমরা এখন টোটাল এই অ্যারেঞ্জমেন্টটা দেখলাম। এতগুলো ওয়ে আছে, এন সংখ্যক অবজারভেশনকে তিনটা পার্টে ভাগ করার জন্য টোটাল নাম্বার অফ ওয়ে হলো এতগুলো। এখন এই এতগুলো ওয়ের এক একটা ওয়ের জন্য আবার প্রবাবিলিটি কত আমাদের? সেই প্রবাবিলিটিটা হলো এই যে এটা, যে আমার আর মাইনাস ওয়ান সংখ্যক অবজারভেশন কত হবে? লেস দ্যান ইকুয়াল এক্স। তার মানে ক্যাপিটাল এফ অফ এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু এই এক্স টু এক্স প্লাস ডেল এক্স, এর মধ্যে আমরা পাই হলো ডেনসিটি। ইউনিট লেন্থের জন্য আমরা পাই ডেনসিটি। তাহলে এইটা হলো স্মল এফ অফ এক্স। আর এইটা হলো যেহেতু এক্স প্লাস ডেল এক্স এইখানে, তার মানে এটা পরবর্তী অবজারভেশন গুলো গ্রেটার দ্যান ইকুয়াল দিস। গ্রেটার দ্যান ইকুয়াল দিস থাকলে তো আর আমরা ম্যাথমেটিক্যালি যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন সেটা লিখতে পারি না। কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ডেফিনিশন হলো প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল এক্স। বাট এখানে তো যে এন মাইনাস আর সংখ্যক অবজারভেশন আছে সেটা হলো এক্স প্লাস ডেল এক্স এর থেকে বড়। তো সেটা দিয়ে তো আর আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন সেটা কমপ্লিট করতে পারি না। এই জন্য আমাদের কি করতে হবে? ওয়ান এর মধ্যে বাদ দিয়ে নিতে হবে। ওয়ান এর মধ্যে বাদ দিয়ে নিলে তখন আমরা লিখতে পারবো যে এই অবজারভেশন গুলো লেস দ্যান ইকুয়াল এক্স প্লাস ডেল এক্স। তার মানে এইটিও কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের ফর্মে লিখতে পারবো। তার মানে আমার প্রবাবিলিটির যে ওয়ে দাঁড়ায় সেটা দেখো, যে প্রথমে আর মাইনাস ওয়ান সংখ্যক হলো ক্যাপিটাল এফ অফ এক্স টু দি পাওয়ার এক্স, আর মাঝেরটা হলো এই যে এটা ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ক্যাপিটাল এফ অফ এক্স। তার মানে এক্স প্লাস ডেল এক্স পর্যন্ত কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের মান, সেখান থেকে আবার এক্স পর্যন্ত বাদ দিচ্ছি। তার মানে আমার আলটিমেট থাকছে এই যে ডেল এক্স লেন্থের জন্য যে প্রবাবিলিটি সেটা থেকে যাচ্ছে। তার মানে একক লেন্থ অফ ইন্টারভালের জন্য। তার মানে এটা হলো আমার ডেনসিটি। ডেনসিটি এফ অফ এক্স, স্মল এফ অফ এক্স দিয়ে এটা আমরা লিখতে পারি। এবং লাস্টের যে পার্টটা ছিল কি, এক্স প্লাস ডেল এক্স এর থেকে বড়, যেহেতু আমরা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনে লিখছি এজন্য আমার এন মাইনাস আর সংখ্যক অবজারভেশন লেস দ্যান ইকুয়াল এক্স প্লাস ডেল এক্স। এটা বলতে গেলে যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল ছিল আমরা এই জন্য ওয়ান মাইনাস করে নিয়েছি, তখন আমরা বলতে পারতাম যে প্রবাবিলিটি অফ এক্স আই লেস দ্যান ইকুয়াল এক্স প্লাস ডেল এক্স, সেটা হলো এন মাইনাস আর সংখ্যক। সুতরাং এই যে এইটা হলো আমাদের প্রবাবিলিটি, আর টোটাল নাম্বার অফ ওয়েজ হলো এটা। তাহলে ডেল এক্স যদি স্মল হয়, ডেল এক্স যদি স্মল হয় তাহলে আমার প্রবাবিলিটি অফ এক্স আর এক্স থেকে এক্স প্লাস ডেল এক্স এইটার মধ্যে থাকবে, তার যে প্রবাবিলিটি সেটা কত? টোটাল নাম্বার অফ ওয়েজ আর এক একটা ওয়ের যে প্রবাবিলিটি, এটা গুণ করে দিলেই আমরা এই প্রবাবিলিটিটা নির্ণয় করতে পারি। আর সাথে আমরা দেখো এইখানে একটা নাল ফাংশন লিখেছি কার? ডেল এক্স এর হায়ার অর্ডারের জন্য। তার মানে কি, এক্স থেকে ডেল এক্স পর্যন্ত এই যে ইউনিট লেন্থ অফ ইন্টারভাল, এইখানে একটার বেশি অর্ডার স্ট্যাটিস্টিক বিলংস করবে, তার প্রবাবিলিটি প্রায় শূন্য, শূন্যের কাছাকাছি। কি বললাম? এই যে আমার যে লেন্থ অফ ইন্টারভাল যেটা আমরা বলছি ইউনিট লেন্থ অফ ইন্টারভাল এক্স থেকে এক্স প্লাস ডেল এক্স, এই ডেল এক্সটা এতই ছোট যে এই লেন্থ অফ ইন্টারভালের মধ্যে একের অধিক অর্ডার স্ট্যাটিস্টিক্স বিলংস করবে, তার প্রবাবিলিটি প্রায় শূন্য। তার মানে এখানে একটাই পজিশন বিলংস করবে। তাহলে দেখো আমরা এখন কিন্তু খুব সহজেই কি করতে পারি, যে এই যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটিকে আমরা ভাগ দিলাম কত দিয়ে? ডেল এক্স দিয়ে। প্রবাবিলিটিকে যখন ইউনিট লেন্থ অফ ইন্টারভাল দিয়ে ভাগ দিলাম, দেন আমরা এখান থেকে পেলাম কি? ডেনসিটি। আর এখানে ডেল এক্স টেন্স টু জিরো বলতে ডেল এক্স এর মান হচ্ছে খুবই ছোট। ডেল এক্স টেন্স টু যদি জিরো হয়, এখানে খেয়াল করো ওয়ান বাই ডেল এক্স, ডেল এক্স দিয়ে আমরা ভাগ করেছি, তাহলে ডেল এক্স আর এই ডেল এক্স ক্যান্সেল আউট হয়ে যায়, আর এখানেও ডেল এক্স আছে। ডেল এক্স টেন্স টু যদি জিরো হয়, দেন এই রাইট সাইডের টার্মটা ভ্যানিশ হয়ে যায়, আর মাঝের থেকে এই ডেল এক্সটা ক্যান্সেল আউট হয়ে যায়, আর রাইট সাইডের এই টার্মটা তখন ডেল এক্স ইজ ইকুয়াল টু জিরো প্লেস করলে ভ্যানিশ হয়ে যায়। আলটিমেট আমাদের যেটা থাকে আর্থ অর্ডার স্ট্যাটিস্টিক্স এর ফর্মুলা অনুযায়ী, এটা হলো
টোটাল নাম্বার অফ ওয়েজ, এন সংখ্যক অবজারভেশন কে তিনটা পার্টে ভাগ করার এতগুলো হচ্ছে ওয়ে, আর এটা হলো এক একটা ওয়ের জন্য প্রবাবিলিটি। সুতরাং আমরা এখন যেটা পাইলাম 8 অর্ডার স্ট্যাটিস্টিকের ডেনসিটি ফাংশন। তাহলে এই যে প্রথম অংশটা ছিল সিডিএফ, আর মাইনাস ওয়ান সংখ্যক অবজারভেশন ছিল লেস দ্যান ইকুয়াল এক্স, এই জন্য ক্যাপিটাল এফ অফ এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান। আর মাঝে ছিল কত? মাঝে ছিল ওই যে ডেনসিটি যেটা এফ অফ এক্স, সেটা হলো ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস ক্যাপিটাল এফ অফ এক্স, তার মানে ইউনিট লেন্থ অফ ইন্টারভালের জন্য আমরা যে ডেনসিটি পাই সেটা। আর লাস্টে যেটা ছিল ওয়ান মাইনাস ক্যাপিটাল এফ অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর। তাহলে আমরা এই ফিগার দেখে কিন্তু খুব সহজেই এই ডেনসিটি ফাংশনটা লিখে ফেলতে পারি। এখান থেকেও আর এর মান 1 হলে ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের ডেনসিটি পাবা, আর আর এর মান যদি n হয় হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকের ডেনসিটি পাবা। একই প্রক্রিয়ায় আমরা দেখো জয়েন্ট ডিস্ট্রিবিউশনটাও নির্ণয় করতে পারি একই ভাবে। এই যে আমাদের যে জয়েন্ট ডিস্ট্রিবিউশনের পজিশন, তার মানে জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ টু অর্ডার স্ট্যাটিস্টিক্স, এখানে একটা পজিশন হলো আর তম পজিশন, আর একটা হলো এস তম পজিশন। এটা হলো আর তম পজিশন, এটা হলো এস তম পজিশন। তাহলে আর তম পজিশনের আগে কত সংখ্যক অবজারভেশন আছে? আর মাইনাস ওয়ান সংখ্যক। এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, আর এটা হলো এস তম পজিশন। তো এই পজিশনের পরে যেহেতু টোটাল হচ্ছে এন, তো এস তম পজিশনের পরে আছে কত? এন মাইনাস এস সংখ্যক। জি স্যার। এটা নিয়েও কোনো কনফিউশন নাই। তাহলে আমাদের কতগুলো পজিশন পাইলাম? এখানে পাইলাম আর মাইনাস ওয়ান, এইখানে একটা, এইখানে একটা, আর এখানে হলো এন মাইনাস এস। আমাদের টোটাল পজিশন হলো এন সংখ্যক। তাহলে এই যে এই এই আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এন মাইনাস এস, এই চারটা যোগ করে যদি ফলাফলকে এন এর থেকে বাদ দেওয়া হয় তাহলে মাঝের এটা পাওয়া যাবে। জি স্যার। তাহলে এই দেখো এখানে আর মাইনাস ওয়ান, এটা যোগ করলে কি হয়? আর থাকে। আবার এখানে এন মাইনাস এস প্লাস এই আরটা এর সাথে যোগ করে দাও, এন মাইনাস এস প্লাস আর প্লাস ওয়ান। তাহলে এন থেকে যদি বাদ দাও, এন থেকে বাদ দিলে এন আর এন কি হয়ে যায়? ক্যান্সেল আউট হয়ে যায়। আর এখানে মাইনাস এস এর ক্ষেত্রে মাইনাস আছে, এসটা হবে প্লাস, আর হলো প্লাস আছে মাইনাস হবে, আর এটা প্লাস আছে এটাও মাইনাস হবে। তার মানে মাঝের এই পজিশনটা এস মাইনাস আর মাইনাস ওয়ান। আমরা কিভাবে পেলাম? এন থেকে এই যে এখানে দুটো পজিশন আর এখানে দুটো পজিশন, এই চারটা পজিশনের যে নিউমেরিক্যাল ভ্যালু যোগ করলাম, করে এন থেকে বাদ দিলাম, দিলে আমরা এই মাঝের যে পজিশন সেটা পেয়ে গেলাম। এখন কি বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে যে ক্যাপিটাল এফ অফ এক্স, ক্যাপিটাল এফ অফ এক্স এর পাওয়ার কত হবে? আর মাইনাস ওয়ান। আর এটা যেহেতু ডেনসিটির পজিশন এজন্য এফ অফ এক্স। মাঝের এটা দেখো ওয়াই আর এক্স, এটা ডিফারেন্স। তার মানে আমার কোথা থেকে নিতে হবে? এটা হলো এক্স প্লাস ডেল এক্স থেকে ওয়াই পর্যন্ত, তার মানে ক্যাপিটাল এফ অফ ওয়াই মাইনাস ক্যাপিটাল এফ অফ এক্স প্লাস ডেল এক্স, তার পাওয়ার কত? এস মাইনাস আর মাইনাস ওয়ান। আর এটা হলো স্মল এফ অফ ওয়াই, আর এটা হলো ওয়ান মাইনাস ক্যাপিটাল এফ অফ ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস এস। দেখো এটাই লিখেছে, আর এই অ্যারেঞ্জমেন্টে সেটাই সাজিয়েছে, এবং ফাইনালি আমরা এটাই পাবো। এই যে আমাদের এখন পার্ট কয়টা পার্টে ভাগ করেছি আমরা খেয়াল করো। এখানে কয়টা পার্ট হয়েছে টোটাল? একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে উপরে থাকবে এন ফ্যাক্টরিয়াল, আর নিচে কত ফ্যাক্টরিয়াল? এই ফ্যাক্টরিয়াল, আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, ওয়ান ফ্যাক্টরিয়াল, এস মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, ওয়ান ফ্যাক্টরিয়াল, এন মাইনাস এস ফ্যাক্টরিয়াল, পাঁচটা ফ্যাক্টরিয়াল। তো ওয়ান ফ্যাক্টরিয়াল সমান তো ওয়ান, গুণ হলে আর লেখার দরকার পড়ে না, ওয়ান লেখার দরকার পড়ে না। তাহলে এখানে ওয়ান দুটো যদি আমরা না লিখি, তিনটা পজিশনের গুণ লিখলি হয়, আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ইন্টু এস মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস এস ফ্যাক্টরিয়াল। দেখো তাই লিখেছে। এই যে আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, এস মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল, আর এন মাইনাস এস ফ্যাক্টরিয়াল, উপরে এন ফ্যাক্টরিয়াল। সুতরাং আমাদের কি হলো? ক্যাপিটাল এফ অফ এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এক্স, ডেল এক্স যেহেতু টেন্স টু জিরো করে আমরা আগেই সেট করে নিয়েছি, মানে এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এক্স টু দি পাওয়ার এস মাইনাস আর মাইনাস ওয়ান, আর ওয়ান মাইনাস ক্যাপিটাল এফ অফ ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস এস। এই যে তিনটা পার্ট, এই তিনটা পার্টই পাওয়ার হিসাবে লিখে দিলাম। আর কি থাকবে? ওয়ান একটা পজিশনের জন্য, ফার্স্ট পজিশনের যে এক ছিল তার জন্য এফ অফ এক্স ডেন্সিটি এক্স এর, আর সেকেন্ড যে ওয়ান এর পজিশন ছিল সেটা হলো ডেন্সিটি ফর ওয়াই। এটাই হলো জয়েন্ট ডিস্ট্রিবিউশন অফ টু অর্ডার স্ট্যাটিস্টিক। এখন আমরা এক্স কে কখনো এক্স ওয়ান বলি, আর ওয়াই কে
এক্স এন বলি। এখন পজিশন এক্স এর জায়গায় আমরা যে কোনো সংখ্যা লিখতে, যে কোনো লেট সিম্বলই দিতে পারি, ওয়াই এর জায়গায় যে কোনো সিম্বল দিতে পারি। তাহলে আমরা এইখানে এক্স ওয়াই এর জায়গায় যা ইউজ করব, এখানেও এক্স ওয়াই এর জায়গায় ঠিক তাই সেটা ইউজ করব। তাহলেই আমাদের জয়েন্ট ডেনসিটি অফ টু অর্ডার স্ট্যাটিস্টিক্স আমরা লিখতে পারবো। এখন আসো আমাদের আজকে যে মূল পার্ট সেখানে চলে যাই। অর্ডার স্ট্যাটিস্টিক্স এর যে ডিস্ট্রিবিউশন গুলো ড্রাইভ করা দেখাইলাম, এইটা বাসায় বসে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। আশা করছি ক্যালকুলেশন গুলো যদি তোমরা ঠিকঠাক মতো করো, এটা তোমরা এমনিতেই বুঝে যাবা। তাহলে আমাদের এইখানে একটা ডেনসিটি ফাংশন দেওয়া আছে, এটা হলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের ডেনসিটি ফাংশন, যেখানে এক্সটাকে বলা হচ্ছে কি, এক্সটা হলো θ1 থেকে θ2 পর্যন্ত। তোমরা ইতোমধ্যে হয়তো শিখেছো যে কোনো ডিস্ট্রিবিউশনের র্যান্ডম ভেরিয়েবলের সাপোর্ট যদি, র্যান্ডম ভেরিয়েবলের সাপোর্টটা যদি ওই ডিস্ট্রিবিউশনের যে প্যারামিটার, সেই প্যারামিটার হয়, তার মানে এখানে প্যারামিটার কয়টা, θ1 θ2, এই θ1টাও আছে আবার θ2 আছে। তাহলে θ1 এর যে এস্টিমেট এটা হবে ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক, আর θ2 এর যে এস্টিমেট এটা হবে হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক। অর্থাৎ কোন ডিস্ট্রিবিউশনের সাপোর্টে যদি প্যারামিটার ইনভলভ থাকে, তাহলে দেখতে হবে প্যারামিটারটা কোন দিকে আছে। প্যারামিটারটা যদি নিচের দিকে থাকে, মিনিমামের দিকে থাকে, তাহলে ওইটার এস্টিমেট হবে, মডেল প্যারামিটার এস্টিমেট করলে এল মোমেন্ট এস্টিমেশন অনুযায়ী এইটার প্যারামিটার এস্টিমেট হবে মিনিমাম অফ স্যাম্পল অবজারভেশন। আর যদি থিটাটা সাপোর্টের ম্যাক্সিমামের দিকে থাকে, তাহলে এইটি হবে হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক। আমার কথা কি বুঝেছো? জি স্যার। তাহলে θ1 এর এস্টিমেটটা আলটিমেট কি হবে, ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক, আর θ2 এর এস্টিমেটটা হবে আলটিমেট হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক। তো এখন এই প্রশ্ন হলো যে আমাদের প্রমাণ করতে হবে এই ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক। আরেকবার বলবেন স্যার? হ্যাঁ বলো, আরেকবার স্যার বলো অর্ডার তো। স্ট্যাটিস্টিক্স এ এইমাত্র θ1 θ2 একটা, θ1 θ2 এর এটা একটু আরেকবার বলবেন স্যার? হ্যাঁ অবশ্যই, শিওর শিওর। আমরা যেটা বললাম যে আমাদের এই যে মডেলের যে ফাংশনাল ফর্ম, এই ফাংশনাল ফর্মের ভিতরে যে প্যারামিটার আছে, এই প্যারামিটারটা যদি র্যান্ডম ভেরিয়েবলের সাপোর্টে থাকে, দেখো এখানে θ1 আছে, এই θ1টা আবার এক্স এর সাপোর্টের মিনিমাম, আর θ2টা হলো এক্স এর সাপোর্টের ম্যাক্সিমাম। তা আমি যেটা বলছি যে প্যারামিটার যদি র্যান্ডম ভেরিয়েবলের সাপোর্টের মধ্যে বিলংস করে, তাহলে ওই প্যারামিটারের এস্টিমেটটা হয় অর্ডার স্ট্যাটিস্টিক থেকে আমরা সহজে নির্ণয় করতে পারি। সেটা কিভাবে দেখতে হবে, প্যারামিটারটা সাপোর্টের কোন দিকে আছে, সাপোর্টের মিনিমামে আছে না সাপোর্টের ম্যাক্সিমামে আছে, নাকি দুই জায়গায় আছে। সাপোর্ট আর মিনিমামে যদি থাকে, তাহলে এই θ1 এর এস্টিমেট হলো ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক হবে। আর যেটা ম্যাক্সিমামের দিকে আছে θ2, এইটার এস্টিমেটটা হবে হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক। অর্থাৎ কোন প্রবাবিলিটি মডেলের র্যান্ডম ভেরিয়েবলের সাপোর্টের মধ্যে যদি ওই মডেলের মডেল প্যারামিটার ইনক্লুডেড থাকে, তাহলে মডেল প্যারামিটারটা সাপোর্টের যেদিকে ইনক্লুডেড আছে, যদি মিনিমামের দিকে থাকে, তাহলে ওই প্যারামিটারের এস্টিমেট হবে ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক। আর যদি ম্যাক্সিমামের দিকে থাকে, তখন ওই প্যারামিটারের এস্টিমেট হবে হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক। যদি দুই দিকেই থাকে, তাহলে লোয়েস্টের জন্য ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক, আর হাইয়েস্ট পজিশনের জন্য হবে হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক। এখন কি পরিষ্কার বুঝতে পেরেছো? জি স্যার। এইটাকে আমরা বলি এল মোমেন্ট এস্টিমেশন। তোমরা কি রোবস্ট এস্টিমেশন শিখেছো? রোবস্ট এস্টিমেশন, এল এস্টিমেশন, না আর স্যার, এস্টিমেশন, এম এস্টিমেশন, এগুলো শিখেছো? না স্যার, এগুলো স্যার শেখানো হয়নি এখনো। হ্যাঁ, ওই এল মোমেন্ট এস্টিমেশনের ওইখান থেকে আমরা এই মডেল প্যারামিটার গুলো এস্টিমেট করতে পারি। আসো এখন আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হলো যে আমরা বুঝতে পারছি যে θ1টা এটা হলো এর x1, এই x এর লেফট সাইডে আছে θ1, সুতরাং θ1টা হলো ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক, আবার θ2 এটা হলো হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক। এখন এই দুটো অর্ডার স্ট্যাটিস্টিক, এই দুটো অর্ডার স্ট্যাটিস্টিক জয়েন্টলি সাফিসিয়েন্ট কিনা প্রমাণ করতে হবে। আমরা এর আগে দেখেছি ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকটা হলো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, আবার হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিকও হলো সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক ফর দ্য মডেল প্যারামিটার।
তো এখন এ দুটো আলাদা আলাদা ভাবে সাফিসিয়েন্ট, যেটা আমরা আগেও প্রমাণ করেছি। এখন দেখতে হবে এই দুটো জয়েন্টলি সাফিসিয়েন্ট কিনা, জয়েন্টলি সাফিসিয়েন্ট কিনা। এই যে আগের যে প্রবলেমটা ছিল একটু খেয়াল করো, এই যে একটা প্রবলেম এখানে হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক, এই হাইয়েস্ট অর্ডার স্ট্যাটিস্টিক আমরা প্রমাণ করেছিলাম যে এটি থিটার সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, গত ক্লাসে আমরা প্রমাণ করেছিলাম। আমরা একইভাবে যদি ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিক কনসিডার করি সেটিও থিটার সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক হবে। আজকের যে প্রবলেমটা আমরা দেখছি সেটা হলো যে আমাদের এই র্যান্ডম ভেরিয়েবলের সাপোর্টে দুদিকেই প্যারামিটার আছে। এখন দুদিকে যেহেতু প্যারামিটার আছে, তাহলে প্রথমটা হলো ফার্স্ট অর্ডার স্ট্যাটিস্টিকের সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, এই y1 হলো থিটা 1 এর সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক, আবার yn এটা হলো থিটা 2 এর সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। আলাদা আলাদা ভাবে তারা সাফিসিয়েন্ট স্ট্যাটিস্টিক। আজকে আমাদের প্রমাণ করার বিষয় হলো আলাদা আলাদা ভাবে তারা সাফিসিয়েন্ট, এখন তারা জয়েন্টলি সাফিসিয়েন্ট কিনা এটা আমাদের প্রমাণ করতে হবে। জয়েন্টলি সাফিসিয়েন্ট কিনা এটা প্রমাণ করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, একটা হলো ফ্যাক্টরাইজেশন থিওরেম অথবা কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন ইউজ করে আমরা এটা করতে পারি। তাহলে আজকে আমরা টু অর্ডার স্ট্যাটিস্টিকের জয়েন্ট ডিস্ট্রিবিউশন যেটা শিখেছি সেই জয়েন্ট ডিস্ট্রিবিউশন থেকে আমরা এটা লিখলাম। এই ফর্মটা একটু আগে আমি আমি তোমাদেরকে দেখাইছিলাম, না বাদ দেখাবো? হ্যাঁ স্যার, দেখাইছেন তো। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা জি স্যার। এই কোফিসিয়েন্টের মানটা দেখো, এখানে এন ফ্যাক্টরিয়াল আছে, এই এন ফ্যাক্টরিয়াল আছে, এগুলো যদি সব ক্যান্সেল আউট করো, ক্যান্সেল আউট হয়ে এখানে যে ফাইনালি কোফিসিয়েন্টটা থাকবে সেটাই আমরা লিখেছি। এখানে দুটো পজিশন তো, আর ইজ ইকুয়াল টু 1 আর এন ইজ ইকুয়াল টু যদি এন এটা সেট করো, তার মানে কত, এখানে আর ইজ ইকুয়াল টু যদি 1 সেট করো এটা কি হয় 1 - 1, আবার এন ইজ এস ইজ ইকুয়াল টু যদি এন পজিশন সেট করো তাহলে এটাও ভ্যানিশ, এটাও ভ্যানিশ। আর এইখানে আর ইজ ইকুয়াল টু 1 সেট করলে কি হয় 1 1 ক্যান্সেল আউট, তাহলে আমার থাকবে কত, এস ইজ ইকুয়াল টু এন, দেন থাকবে হলো কত, n minus or minus 1 factorial। আমার দুটো পজিশন, একটা হলো আর তম পজিশন আর একটা হলো এস তম পজিশন। আমি আর তম পজিশন কি কত বলছি, আর তম পজিশন কি এখন আমি বলছি প্রথম পজিশন, আর তম পজিশন কে বলছি প্রথম পজিশন, আর এস তম পজিশন কে বলছি এন তম পজিশন। তাহলে এন এন 0 হয়ে যায়, আর আর হলো 1 হইলে 1 1 0 হয়ে যায়। আর এখানে আর যদি 1 হয় আর এর যদি এন হয় তাহলে নিচে কি থাকে n - 2 ফ্যাক্টরিয়াল।